ভাইয়া কি করছেন? আমি আপনাকে কেন বিয়ে করব? ছেড়ে দিন আমায়। আমি কবুল বলবো না, বিয়ে করব না আমি। আপনার তো ইভা আপুর সাথে বিয়ে হবে। আপু সেজেছিল আপনার জন্য। আপনি এখানে কি করছেন? প্লিজ ছেড়ে দিন আমায়। আমি বাড়ি যাব। কম্মি তো এক ১৬ শ্রেণীর কন্যার গলা। নিজেকে ছাড়াতে ছটফট করছে সেই ১৬ শ্রেণী কন্যা। তবুও ছাড়াতে পারছে না নিজেকে। মেয়েটার নরম হাত দুটো শক্ত করে চোয়ালের হাতালের সাথে এঁটে বেঁধে রাখা, পা দুটো একইভাবে চেয়ারের পায়ের সাথে শক্ত করে বাঁধা। ভয়ে তোপে বিন্দু বিন্দু ঘামে চিকচিক করছে মেয়েটার দুধে আলতা মুখশ্রী। নাকের ডগায় মৃদু মন্দ ঘাম জমেছে, লালচে বর্ণ ধারণ করেছে। নাকের ডগার সাথে সাথে নেত্রপল্লব। ভয়ে বুক দূর দূর মেয়েটা। এতক্ষণ ভয় লাগেনি, এখন সব রাজ্যের ভয় ঘিরে ধরে আছে ছোট্ট হৃদয়ে। সামনের চেয়ারে সামনের দিকে ঝুঁকে বসে আছে ২৩ বছর বয়সী কাবির রদ্রি। কাবির পরিবারের ছোট ছেলে, রাগচটা স্বভাবের, বেপরোয়া ছন্নছাড়া বদমেজাজি রুক্ষ একটা ছেলে, যার কাছে কারো পরোয়া নেই। সেই মেয়েটা আর কি পরোয়া করবে। হাতে উইকলেস বোতল ওর। পরপর অনেকগুলো বোতল খালি করেছে লাস্ট ২ ঘন্টা ধরে। মেয়েটার ভয়ার্থক চিৎকারে বিরক্ত হয়ে নেশালো কণ্ঠে বজ্র ধমক দিল রুদ্র। চুপ, একদম চুপ। আমার উপর উঁচু কথা পছন্দ নয় আমার। চুপচাপ যা বলছি তাই করবি, তাহলেই ছেড়ে দিব। এই সাদা ভাল্লুকটা তোকে যা বলতে বলেছে তাই বল। ঝটপট বল ফাস্ট। শেষের কথাটা কণ্ঠ চিপে দাঁত পিষে বলল। ভয়ে শুকনো ঢোক গিলল সামনের জুব্বার পরিহিত দাড়িওয়ালা মহিল লোকটা। চোখে তার বিষণ্ণ আশঙ্কা, কপালে তার ঘামের জমছে, গলা শুকিয়ে আসছে। এই ছেলের রুক্ষ ভাবমূর্তি দেখে তিনি ঢোক গিলে কপালে ঘাম মুছলেন। মাথার টুপি বসিয়ে থেমে থেমে আবার বললেন, গুটিয়ে যাওয়া মেয়েটার উদ্দেশ্য তো। তোমার নামটা আরেকবার বলো মা। বানাম করে বলেন কেমন? বানাম ভুল করলে বিয়ে হবে না। মেয়েটা ফুঁপিয়ে কেঁদে উঠল এবার। হাত পা ছোটাছুটি করার চেষ্টা করে চেঁচিয়ে উঠল, বলবো না আমি। কিছুতেই বলবো না, বিয়ে করব না। ছেড়ে দিন আমায়। আমার ব্যথা লাগছে হাতে। ভাইয়া প্লিজ ছেড়ে দিন। বাড়ি যাব না। আমার দাদুমণি। হাতে উইকলিস বোতলটা নোংরা ধুলোবালি জমা মেঝেতে ছুঁড়ে মারল রৌদ্র। মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হয়ে চারদিকে ছড়িয়ে পড়ল কাচের টুকরো। চমকে ছিটিয়ে গেল মেয়েটার। শ্বাস আটকে নিয়ে চুপ হয়ে গেল ধক করে। রৌদ্র হুঙ্কার ছাড়ল, সেট আপ রাবিশ। যদি আর একবার এসব ফ্যাস ফ্যাস করিস না, তাহলে মুখ ভেঙে দেব তোর। তোকে তুলে এনেছি আমি এত সহজে ছাড়ার জন্য নয়। আগে আমার কাজ হবে, তারপর ছাড়বো তোকে। তোকে ছাড়বো তবে কবির পরিবারে নিয়ে গিয়ে। বউ হবি তুই কবির পরিবারের। রুডভিক কবির, রৌদ্রের বউ। বুঝলি? কবির পরিবারের বেপরোয়া ছেলের বউ হবি তুই। এই বেপরোয়া ছেলেকে নাকি কেউ বিয়ে করবে না বলেছে আমার বাপ। তাই তো ওই রাস্কেলটা ভেগেছে। বাস্টার্ড গার্ল। ওকে তো দেখে নেব, পরে দেখে নেব। ছাড়বো না আমি ওকে। আর এখন তোকে ছাড়বো না। চুপচাপ বল তো। বল নাম কি তোর? মেয়েটা চুপসে গেল, কান্না চেপে রাখতে না পেরে ফিটকে উঠল ঠোঁটে ভেঙে। মৌলভী লোকটা ফের ভয়ে ভয়ে নরম কণ্ঠে শুধালো, বলো মা, নামটা বলো। নয়তো তোমার সাথে সাথে এই ছেলে আমাকেও ছাড়বে না। ভয়ার্থক মেয়েটা ঠোঁট উল্টে ছলছল চোখে তাকালো। মৌলভী লোকটা চোখেও অসহায়ত্ব। তাকে তুলে আনা হয়েছে এখানে ভয় দেখিয়ে জোরপূর্বক এখানে বিয়ে ব্যবস্থা করতে বলা হয়েছে। রৌদ্রিক দুই বন্ধু রোহান আর সৌভিক রৌদ্রের কথা এনাকে এখন এখানে তুলে এনেছে। মাগরিবের পর মসজিদ থেকে সবে বেরিয়েছিলেন তিনি, অমনি দুটো পাজা কোলে করে এনাকে গাড়িতে উঠিয়ে নিয়ে এসেছে এখানে। প্রাণ ভয়ে ভীত তিনি। রদ্রিকের অবস্থা দেখে আরো বেশি কুঁকড়ে গেলেন। এসে থেকে মেয়েটাকে চেঁচিয়ে গলা ফাটাতে দেখেছেন। হাত পা বাঁধা ছোট মেয়েটা। মেয়েটাকে দেখে বয়স আন্দাজ করা যায়। ফুটফুটে সুন্দর চেহারা, গাঢ় যে গাঢ় আতঙ্ক স্পষ্ট। মায়া লাগে মৌলভীর লোকটার, কিন্তু তার হাত বাঁধার উপাত্ত বাঁধনে। কিচ্ছু করার নেই। রৌদ্রের ক্ষিপ্ত অবস্থা দেখে গলা শুকিয়ে আসছে। নেশার ঘরে টনছে রৌদ্র, চোখ বিষণ্ণ লাল। ভেজা বোধহয়
চোয়াল শক্ত, মাথা তিক্ত, শ্যামলা চেহারা আরো বেশি তামাটে হয়ে গেছে। ক্ষোভে দারুণ ফুটে উঠেছে কপালের শিরায় উপশিরায়। পাশ থেকে আরো একটা উস্কে বোতল তুলে নিল রৌদ্র। ছিপি খুলে চুমুক বসালো বোতলের মুখে। তপ্ত চোখ নিভে আসছে, বাহু নেশা করতেছে আজ। বেহিসেনি এক কোলাহলে পেটে পড়লে নেশা হওয়ার কথা। বরবেশ রৌদ্রের শরীরে, আস্তার বিয়ে ছিল পরনে। চুমুকে টকটকে অর্ধ বোতলের খালি করলো সে। এক মুহূর্তে অপেক্ষা হলো না চোয়ালের, হাতে শক্ত বাড়ি মেরে ভাঙাতে কাঁচের বোতলটা। ভয়ে আটকে চোখ মুখ খিচে চেঁচিয়ে উঠল ষোলশী কন্যা। এক টুকরো কাজ ছুঁড়ে গিয়ে গেল, বসালো কপালের পাশে ডান ভ্রুর উপরে। নিমিষেই ফিসকে দিয়ে রক্ত গড়িয়ে বেরোলো। সূচক আত্মনাতে বাঁধা হাত পা খিচকে কুড়িয়ে উঠল মেয়েটা। রৌদ্র বুক কোপ দেখালো না, তেড়ে গিয়ে ভাঙা কাচের বোতলটা চেপে ধরলো মৌলবীর লোকটার গলার নিকট। অন্য হাতে ঘাড় চেপে ধরলো লোকটার। তরতর করে কেঁপে উঠল লোকটা। দাঁত খেসে হুঙ্কার ছাড়লো রৌদ্র। এই নাম বল, কি নাম তোর? যদি নাম না বলিস তাহলে এই বুড়োটাকে মেরে দেব আমি, আর তারপর তোকে। যদি কাজে না আসিস তাহলে রেখে কি করব তোকে? আর এই উইটনেস, একে রেখে বা কি করব? রোহন কি হিম? লোকটাকে ছুঁড়ে মারল রদ্রিক। অতঃপর মাথা চেপে ধরল নিজের। ভয়ে আতঙ্কে ছোট মেয়েটা ডুকরে উঠল ব্যথা নিয়ে। না, কিচ্ছু বলবো না ওনার ওনার আমি নাম বলছি, যা বলবেন তাই করছি, তবুও ছেড়ে দিন। ফিসে হাসলো রৌদ্র। মৌলবী লোকটাকে স্বাভাবিক তুলে বসালো। বড় বড় শ্বাস ফেলে লোকটা মেয়েটার থাম থামলো, কেঁপে কেঁপে বলল, এরপরে আমাকে ছেড়ে দেবেন না। বাড়ি যাব আমি। রৌদ্রের শরীর দুটো দুলে ওঠে। দেব। আশ্বাস পেয়ে মেয়েটা মিনমিন গলায় নাম উচ্চারণ করে। আমার নাম মেঘা। পুরো নাম বলে ইভারা তাসনিম মেঘা। মৌলবী কম্পিত হাতে কাঁপতে কাঁপতে কাগজে বিবাহ পত্র লিখলেন। রৌদ্র ঘাড় ডোকছে বারবার, চোখ নিভে আসছে, সব তালগোল পাকিয়ে যাচ্ছে নেশার প্রভাব বিস্তর হাতেই। রোহান এবার আর চোখে তাকালো সৌরভের দিকে। রৌদ্র আজ প্রচুর এক কোলাহল খেয়েছে। ওরা বরণ করতেও সাহস পায়নি, কারণ আজ এখানে যা হচ্ছে সবটার পেছনে ওরাই দায়ী। ওদের দেওয়া তাড়ানার জন্যই রৌদ্র বেপরোয়া পড়া বেড়েছে আজ। এই পুচকে মেয়েটাকে তুলে এনে বিয়ের জন্য ফোর্স করেছে রুডভিক কবির রৌদ্র। সবটাই সৌভিক আর রোহানের দেয়া উটকো ডোরের ফলে এসব পরিস্থিতি বিগড়ে গেছে। আর সামলানো সম্ভব নয়, রৌদ্রকে সামানো সম্ভব নয় এই মুহূর্তে। থামানো গেলে এই অধিক জল গড়াতো না। ভ্রু নাচলো সৌরভ। নেশার টান সামলাতে না পেরে পিছনের দিকে পিছনে ধপ করে মেঝেতে পড়ে গেল রৌদ্র। অমনি ধপ করে উঠে ছুটে গেল দুই বন্ধু। রোহান বিচলিত হয়ে বলল, রুডি ব্রো, আই ইউ ওকে? রৌদ্র ঝটকা মেরে দূরে সরালো রোহানকে। ডোন্ট টাচ মি। দূরে সর, ওই সাদা বেয়াদবটার ফার্স্ট হাত চালাতে বল। সময় নেই আমার হাতে। মৌলবী কেঁপে কেঁপে দ্রুত হাত চালালো। মেঘা কাঁপছে তীর তীর করে, কপালে কাটছায় চিনচিনে ব্যথা অনুভব করছে। রক্ত গড়িয়ে পড়ছে চোখের কার্নিশ বেয়ে। চোখে ঝাপসা দেখছে মেয়েটা। রৌদ্রকে এই মুহূর্তে খেপাটে কোনো পাগলের থেকে কম কিছুই না। মেঘা কোথাও ওকে ভালোভাবে ভাব জমাতে গেলে এই উগ্র লোকটা এখানে তুলে আনলো ওকে। ঠোঁট কামড়ে ফিরকে ফিরকে উঠছে মেঘা। বাঁধা হাত কাঁপছে। মৌলভী লোকটা একটু থেমে বলল, কাবিননামা দেনমোহর উল্লেখ করতে হয়। কত উল্লেখ করব বাবা? রৌদ্র বুঝলেন না। নেশার ঘরে অস্পষ্ট বলো, দেনমোহর কি? এটা স্ত্রীর সম্মানের সূচক অধিকার। বিয়েতে দেনমোহর দিতে হয়। কত দিতে হয়? সামর্থ্য অনুযায়ী দিতে হয়। মদ গোলার টাকা পায় না, আমার আবার সামর্থ্য। বলেই শেরওয়ানি পকেটে হাত ঢোলালো। পকেট ফাঁকা, কিছু নেই ওর কাছে। দুলাতে দুলাতে মাথা ঝাঁকায় রৌদ্র। সামান পকেটে পাশে একটা ফ্লাওয়ার পিন লাগালো। স্বর্ণে তার। ছেলে স্বর্ণ পড়তে নেই, রৌদ্রর মা এটা শেরওয়ানিতে লাগিয়ে দিয়েছে তাই। রৌদ্র হ্যাঁচকা টানে সেটা খুললো, বাড়িতে দিয়ে বলল, এটা দিয়ে দিন। শেষমেশে দুজনের সাক্ষ্য নিয়ে কাগজে কলমে কাবিননামা বিয়েতে স্বাক্ষরিত হলো। দুটো সাইন হওয়ার পর
মৌলবী লোকটা প্রাণ ভয়ে পালানোর সবটা শেষ করে। রৌদ্র ইশারা করতেই মেঘার হাতে বাঁধন খুলে দিল সৌভিক। অমনি প্রাণ ফিরে পেল মেঘা। উঠে দাঁড়ালো, রৌদ্রকে নিজের দিকে টানতে টানতে এগোতে দেখে কয়েক কদম পেছলো মেয়েটা। ছাড়া পেয়েছে এবার। কয়েক ধাপ পিছিয়ে পথ ফাঁকা পেয়ে রুদ্র পিছু ফিরে ছুটতে উদ্যত হলো ষোলশীলী কন্যা। অমনি হ্যাঁচকা টান পড়লো মাথার লম্বা হাঁটুর সমান বিনুনিটায়। থমকে গেল ছটফটে উদ্যত পা যুগল। ব্যথায় কুকড়ে উঠল মেঘা। রৌদ্রিক বিনুনিটা হাতে পেঁচিয়ে ঝটকা মেরে মেঘার ছোট দেহটা টান মেরে এনে ফেলল নিজের বুকের উপর। ছোট ষোড়শী কন্যা চুলির মুঠি শক্ত করে চেপে ধরলো। চোখ মুখ খিচে হাত ছুড়ে কুকড়িয়ে উঠল মেঘা। রৌদ্র নিভু চোখে মেয়েটার ব্যথাতুল মুখপ্রাণে তাকিয়ে দাঁত কিরমিরিয়ে বলে হিসিয়ে, কোথায় পালাচ্ছিস স্টুপিড গার্ল? ভাইয়া ছেড়ে দিন প্লিজ, লাগছে আমার। আপনি বলেছিলেন আপনি আমাকে বাড়িতে যেতে দিবেন। দেব তো, তবে সেটা কবির ম্যানশনে। এখন আমার সাথে যাবি তুই? আমার সাথে চল আমার বাড়িতে। আমাকে বাঁধার জন্য বউ প্রয়োজন হয়েছে। তুই আমার বউ। এই তো তুই আমাকে বিয়ে করলি। এবার চল আমার বাপকে গিয়ে তোর সাথে পরিচয় করিয়ে দি। নিজে এসেছিস আমার কাছে আর ছাড়ছি না তোকে। লেটস গো ওয়াইনিফ। চুলের মুঠি ছেড়ে হাত ধরে টানতে গেলে ঝাড়া মোড়ে রৌদ্র হাত ছাড়ালো মেঘা। সর্বশক্তি দিয়ে গলা চিরে চিৎকার করে এক পর্যায়ে, ইট বেস্ট, যাব না আমি আপনার সাথে। আপনি খুব খারাপ, আমি বাড়ি যাব। আমার দাদুমণি অসুস্থ। চিন্তা করবে চিন্তা করবে আমার জন্য। যেতে দিন আমায়। রৌদ্র তেতে ওঠে। ঘাড় ধরে আবারও ঘাড় ঝুঁকিয়ে বা চেপে ধরে মেয়েটার নরম চোয়ালে। রিজেকশন আমাকে? আই ওয়েট ইট। আই ওয়েট রিজেকশন। চেয়ার ছাড়তে মেঘা কিরমিরিয়ে ওঠে ক্ষোভের বশে। এতক্ষণে তৈরি করে জমানো ভয় এক ঝটকায় উপরে ফেললো। খিসে ফেলে চোখ মুখ ঝাপসা চোখে জ্বলন্ত আগুনের ঝিলিক বয়ে যায়। রৌদ্র লম্বাটে চেহারা তুলনায় ওর ছোট্ট চেহারা খাটা নগণ্য। মেঘা শূন্য মস্তিষ্কে দুহাতের শেরওয়ানি কলার টেনে ধরল রৌদ্র। বৃদ্ধা আঙুলের ভর করে শরীর উঁচিয়ে আকম্মিত দাঁত চেপে ধরল রৌদ্রের গলার নিকট। দাঁত বসে সর্বশক্তি নিয়ে দিল সেখানটায়। নেশায় টাল রৌদ্রিক চোখ খিঁচল। কপালের শিরায় উপশিরায় ফুলে উঠল দপ করে। রোহানার সৌভিক ছুটে আসতে গেলে হাত উঁচিয়ে বাধা দিল রৌদ্র। নিজের কিরমিরে ঝটকা মেরে ছিটকে ফেল মেয়েটাকে। দু কদম পেছাতে সৌভিক সামলে নিল মেঘাকে। রৌদ্র গলায় হাত বসায়। চিনচিন করে ওঠে গন্ধদেশ। তরতর করে ক্ষুদ্রতা বাড়ে রৌদ্রের। তেরে গিয়ে কিছু না ভেবে সজোরে একটা থাপ্পড় বসায় মেঘার গালে। মাথা চক্রে ওঠে মেঘার। চক্কর দিয়ে ওঠে আশেপাশ। থাপ্পড়ে টান সামলাতে ওঠার আগেই ওর গাল চিরে ধরল রৌদ্র। খট করে খড়খড়ে শক্ত হাতে সর্বোচ্চ শক্তি দিয়ে চেপে ধরল চিকনি মেয়েটির গ্রীবা। দাঁত খিচুড়ি দিয়ে উঠল, স্পর্ধা দেখাস আমায়? এইটুকু একটা মেয়ে আমাকে আঘাত করিস? মুহূর্তে শ্বাসরোধ হয়ে আসলো মেঘার। রৌদ্রকে রোধের চেষ্টা করে বিফল হলো। চোখ উল্টে আসলো মুখশ্রী বিবর্ণ হয়ে। ফর্সা ধবধবে চেহারা রক্তিম বর্ণ ধারণ করলো। এবার বাড়াবাড়ি মাত্রা বেড়েছে। সৌভিক আর রোহান থামলো রৌদ্রকে। টেনে টুনে ওকে দূরে সরালো মেঘার থেকে। সব রাগ ক্ষুধার্ত এই মেয়েটার উপর নির্দ্রে ঝরছে রৌদ্র। মেঘাও কাঁপছে। ছাড়া পেয়েই জোরে জোরে শ্বাস নিতে লাগলো। ও হিসিয়ে উঠল রৌদ্র। আবার তেড়ে আসলো, চাইলো ওকে ধরে বেঁধে আটকানো সৌভিক। আর ভাই, পাগল হয়ে গেছিস তুই? অনেক হয়েছে। এই মেয়েটার উপর উঠে পড়ে লেগেছিস কেন তুই? অন্যের ঘরে মেয়ে চিনিস না, জানিস না, ফোর্স করে যা করেছিস এনাফ হয়েছে। রাগে মাথা ভুলভাল কিছু করতে যাস না। এক্ষুনি যদি কিছু হয়ে যায় তো ওর মেয়ের শরীর অবশ হয়ে আসে। থাপ্পড়ের পর 5 আঙুলে স্পষ্ট দাগ পড়েছে ফর্সা গালে। উন্মুক্ত গলায় কালজি আঙুলের ছাপ। উল্টোনো চোখ জোড়া স্বাভাবিক হওয়ার আগেই ধীরে ধীরে নিভে আসে ওর। রুক্ষ শ্বাস জোরালো হয়ে আসে। বুকের আটকায় নিঃশ্বাস। সৌভিক ওকে ধরে রাখার মাঝেই টলে পড়ল মেয়েটা। লুকিয়ে পড়ল সৌভিকের হাত ছাড়িয়ে। লুটিয়ে পড়ে সম্পূর্ণ জ্ঞান খেয়ানোর আগেই বিড়বিড় করলো, ভাইয়া। রাত 10টা। বিলাসবাহুল কাবির ম্যানশন। পুরো বাড়ি নানান ফেরি লাইটের
আলোয় ঝকঝক করছিল সন্ধ্যা পর্যন্ত। বউ বরণ ছিল যে আজ এখন দপ করে নিভে গেছে সব আলো। অন্ধকার নেমে এসেছে অফ হোয়াইট রঙের দেওয়ালগুলোতে। বাড়ির ভেতরে গুমোট স্তব্ধ রেশ পুরো বাড়ির। ড্রয়িং রুমে চুপচাপ বসে আছে বাড়ির সকলে। তোয়ায়েফের, কাবির, তৌসিফ কাবির দুই ভাই পাশাপাশি মুখ ভার করে বসে, মুখে বিষণ্ণ নিরেট উভয়ে। ক্ষুদ্রতার স্পষ্ট তোয়ায়েফের কবিরের চেহারায়, মাথায় আগুন জ্বলছে এখনো। রুবিনা কাবির জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে স্বামীর পেছনে। মুখ খোলার মতো ক্ষীণ সাহসটুকুও কুলাচ্ছে না ভদ্র মহিলার। তোয়ায়েফের কবির বারবার গম্ভীর তপ্ত মেজাজি। রাগের না তেমন, তবে রেগে গেলে সহজেই দমে না। সিঁড়ির নিচে বড় একটা লাকেজ। রবিনা কাবির সেটা দিয়ে এক পলক তাকালেন, দৃষ্টি ফিরিয়ে সাহস জুগিয়ে নিভু স্বরে মুখ খুললেন। ধৈর্য হারিয়ে শুনুন না, দেখুন, একটু মাথা ঠান্ডা করুন। এভাবে রাগে মাথার সিদ্ধান্ত নেবেন না, শান্ত হন আগে। ছেলেটা খোঁজ নিন একটু। রাগে মাথায় ও নিজেও বেরিয়ে গেল। যদি ভুলভাল কিছু চুপ করো, কচি খোকা নয় তোমার ছেলে। ভুলভাল করার মতো কি করবে? পেট পুড়ে নেশা করা ছাড়া। আর তুমি শান্ত হতে বলেছ আমায়, শান্ত হব? আর কত? অনেক হয়েছে, অনেক সহ্য করেছি বেপরোয়া ছেলের বেপরোয়াপনা। আমাদের স্ট্যাটাস, মান সম্মান সব খোলা খোয়া গেছে তোমার ওই ছেলের জন্য। যেইটুকু বাকি ছিল আর সেইটুকু জলে ভাসিয়ে দিয়েছে ওই ছেলে। বাড়িতে তো আরো দুটো ছেলে আছে, তারা তো ওর বড়। তারা তো অমন হয়নি। ও কেন বেপথে পা বাড়ালো? আর সবকিছু লিমিট ক্রস করে গেছে। আর আজ ছাড় পাবে না ও। দুই ভাইয়ের মধ্যে তয়েফের কবির ছোট, বড় ভাই তৌসির কবির। তিনি ছোট ভাইয়ের তুলনায় যথেষ্ট ঠান্ডা। তয়েফ কবির রূপচর্চা একটু। তৌসির কবির ভাইয়ের রাগ বুঝে ঠান্ডা স্বরে বললেন, হয়েছে, এবার একটু শান্ত হওয়া। রদ্রিক কেমন সেটা কারো অজানা নয়। আর আজ যা হয়েছে তাতে রৌদ্রের এমনটা করা আমাদের কাছে অস্বাভাবিক হলেও ওর কাছে অস্বাভাবিক নয়। বিয়ে বাড়িতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে, এতে ইভার কাণ্ড যথেষ্ট দায়ী। ও না পারলে এর কিছুতেই হতে পারে না। বিয়ের সিদ্ধান্তটাও তো আগে থেকেই নেওয়া হয়েছিল। ইভার মতামত নেওয়া হয়েছিল। ওকে তো জোর করা হয়নি বিয়েতে। তাহলে এমন পরিস্থিতির সময় বিয়ে ছেড়ে কাউকে না জানিয়ে পালিয়ে যাওয়ার মানে কি? শুরুতেই বাদ সাধে এমন কিছু হতে না এখন না বলছে ভাইজান। তখন শুরুতেই বাধা সাধলে আরো বেশি অঘটন ঘটিয়ে বসতো ওই ছেলে। না জানি তখন কি করতো। বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কার জন্য? ওর জন্যই তো। ও নিজেই তো পাগল হয়ে গিয়েছিল ইভাকে বিয়ে করতে। ভাইয়ের ক্ষুদ্র মুখশ্রী থেকে চোখ সরিয়ে রুনিয়া কবিরের দিকে তাকালো তৌসির কবির। শান্ত স্বরে প্রশ্ন করলো, আদ্র কোথায়? ঘরে ওকে ডাকো। রোদের একটা খোঁজ নিতে বলে এখন। তার কথার মাঝে সদর দরজার দিকে আগমন করলো এবারে ছোট ছেলে রুডভিক কবির। রৌদ্রের নেশাগ্রস্ত অবস্থায় এলোমেলো পায়ে টালতে টালতে ভেতরে ঢুকে বসলো। সাথে সৌভিক আর রোহান। সৌভিকের কোলে জ্ঞানহীন একখানা রমণী। ড্রাইভিং রুমে সবাই চিকুনিতে তাকানো দরজার দিকেই। রৌদ্র ভেতরে পা রেখেই চেঁচিয়ে ডাকলো নেশার টানে, তয়েফ কবির, কোথায় আপনি? দেখে যান, এসেছি আমি, এসেছে আপনার বেপরোয়া ছেলে। দেখে যান, সে একা আসেনি, বউ নিয়ে এসেছে। রুবিনা কবির ছেলের টলমলাটা অবস্থা দেখে ছুটে গেলেন। রৌদ্রর বাবা, এসেছিস তুই? কি অবস্থা করেছিস নিজের? ও মম, আমার এই অবস্থা আজ প্রথম দেখছো নাকি? ডাকো তোমার স্বামীকে, তিনি দেখুক এসে। আমি বিয়ে করেছি, বউ এনেছি। আমাকে নাকি কেউ বিয়ে করবে না? এই দেখো, এই মেয়েটা বিয়ে করেছে আমায়। কোথায় তোমার স্বামী? বলতে বলতে তোয়াইফের কবিরের দিকে চোখ ফেরালো রৌদ্র। হাসলো, মাকে ছাড়িয়ে 2 কদম গিয়ে বলল, এই তো, এই দেখুন মিস্টার তোয়াইফ কাবির, আপনার বৌমা এসেছে। এ বাড়ির ছোট বউ এসেছে। ওয়েলকাম করুন ওকে। এবার সবাই তাকালো সৌভিকের কোলে নেতিয়ে পড়া মেয়েটার দিকে। অমৃত বৃহত্ত হয়ে আসলো সবার চাহনি। উঠে দাঁড়ালো 2 ভাই। তরতরে মেজাজ আরো বেশি বিগড়ে গেল তয়েব কবিরের। উচ্চ স্বরে ধমক উঠলেন তিনি, অসভ্য ছেলে, মদ খেয়ে মাতলামো
করে করেছো বাপের সামনে। কে মেয়েটা, কাকে তুলে এনেছো তুমি? ও অন্য কোনো মেয়ে নয়, ও ও আমার বউ। তুলে আনেনি, বিয়ে করে এনেছি ওকে। বাজ পড়ল কবির পরিবারে বেপরোয়া ছেলের মাথায়। বাড়ি অন্য দুই ছেলে আদ্র আর শুভ নিচে নামলো সিঁড়ি বেয়ে। চমকে সৌভিকের কোলে মেয়েটার দিকে তাকালো সকলে। দাঁত খিঁচুনি দিয়ে তয়েব কবির হাত মুঠ করে রাগ সংবরণ করলেন। তৌসির কবির বলেন খানিক রাগ প্রকাশ করে, রৌদ্র, এসব কি বলছো? মাথা ঠিক আছে তোমার? নেশার ঘরে ভুলভাল বকছো। কে এই মেয়েটা? ভুলভাল বকছি না বাবাই, নেশার ঘরেই আমি। নেশা হয় না আমার, আমি বিয়ে করেছি, ও আমার বউ। মুখ খুঁজে তেড়ে গেল তয়েব কবির। এই ছেলে অধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছে বরাঙ্গর। কোথা থেকে কোন মেয়ে এই অবস্থায় নিয়ে এসেছে কে জানে। স্বামীকে তেড়ে আসতে দেখে ছেলের সামনে ছেলেকে আড়াল করে ঢাল হয়ে দাঁড়ালেন রুবিনা কবির। কি করছেন? এটা কি? শান্ত হন, আগে শুনুন ওর কথা। সারে দাঁড়ান মম। কি করবে উনি? আমার মারবেন? মেরেছে তো, সবার সামনে থাপ্পড় মেরেছে আমায়। রুদ্ভিক কাবির রৌদ্রের গায়ে তুলেছেন উনি। আর কি বাকি আছে করার? চুপ বেয়াদব ছেলে। রুবিনা, তোমার ছেলে আমার ধৈর্যের পরীক্ষা নিতে বারণ করো। ওর নেশা ছোটাবো আমি বলতে বলো। ওকে এই মেয়েটা? কার মেয়েকে এই অবস্থায় তুলে এনেছে ও? রৌদ্র কেবলই গা দুলিয়ে হাসলো। আদ্র ঠোঁট ভিজে এগিয়ে যায়, ভাইকে টেনে ধরে নিজের দিকে। রৌদ্র আর আদ্র দুই ভাই যমজ। আদ্রর পুরো নাম আদ্রিয়ান কবির আদ্র। 23 সেকেন্ডের বড় ওরা একজন আরেকজনের থেকে। এক মায়ের গর্ভে একই সাথে জন্মানো দুই ভাই সম্পূর্ণ ভিন্ন, একে অপরের বিপরীত। আদ্র যথেষ্ট শান্ত স্বভাবের, আর রৌদ্র অশান্ত নির্ভীক। চেহারাতেও বিন্দু মাত্র সাদৃশ্য ওদের। আদ্র রৌদ্রকে টেনে বলল, রুডি, সিরিয়াস মোমেন্ট হেয়ালি করবি না একদম। আজ যা ঘটিয়েছিস তাতে আব্বু এমনিতেও রেগে আছে। আর রাগাস না আব্বুকে, প্লিজ বি সিরিয়াস। কে ও? ওর এই অবস্থা কেন? ওকে মেরেছিস? স্টুপিড, এক থাপ্পড়ে জ্ঞান হারিয়েছে। এই নাকি ওর উদ্ভিক কাবির রৌদ্রের বউ? হ্যাঁ হ্যাঁ আদ্র, তোমার ভাইকে দূরে সরাও ও আমার চোখের সামনে থেকে। আমি কিন্তু আবার ওর গায়ে হাত তুলে বসবো। কন্ট্রোলের সাথে বাধ্য করো না আমায়। ওকে এক্ষুনি বেরিয়ে যেতে বলো আমার চোখের সামনে থেকে। এ বাড়িতে ওর আর কোনো জায়গা নেই। এমন উচ্ছৃঙ্খলা ছেলের কোনো জায়গা নেই আমার বাড়িতে। বাপের কথা গলায় চিপে গেল রৌদ্রে। উচ্ছৃঙ্খল? আমি উচ্ছৃঙ্খল? এই উচ্ছৃঙ্খল ছেলেকেই তো উচ্ছৃঙ্খল বলতে চেয়েছিলেন। বিয়ে বিয়ে দিতে চেয়েছিলেন, বউ এনে আমাকে ঘরে বাঁধতে চেয়েছিলেন। এই নিন বউ, আপনার উচ্ছৃঙ্খল ছেলের বউ। বিয়ে করেছি আমি ওকে, জোর করে বিয়ে করেছি। শুনে রাখুন, ওকে বিয়ে করেছি আমি। তয়েব কবিরের সংযত হওয়ার শক্তি কমে আসে। সৌভিকের দিকে রাগ রাগে দৃষ্টি করে করেন তিনি। এরাই তো এই রুক্ষ ছেলের সঙ্গে সঙ্গী সাথী। তয়েব কবিরের অমন দৃষ্টি ঝট করে চোখ নামায় সৌভিক। গলা ভিজিয়ে মিনমিন করে বলে বলে প্রশ্ন করার আগেই রৌদ্র যাই বলছে একদম ঠিক বলছেন আঙ্কেল। ও এই মেয়েটাকে বিয়ে করেছে। ফোর্স করে উঠানো উঠলেন তয়েব কাবির। মুহূর্তে বিলম্বন করলেন না আর সিঁড়ির নিচে থেকে লাকেশটা নিয়ে আসলো গটগট পায়ে। প্রথমত সেটা ছুটে মারলেন সদর দরজার বাইরে, অতঃপর নেশাখোরের ছেলের দিকে এগিয়ে আসলেন। রুবিনা কাবির আর আদ্রর উপেক্ষা করে কলার ধরে হিসিয়ে টেনে নিয়ে যেতে লাগলেন রৌদ্রকে। নেশার ভারে রৌদ্র শক্তি দুর্বল হয়ে এসেছে, শরীর সায় নেই বিন্দুমাত্র। কেউ বাধা প্রয়োজন আগে ছেলেটাকে বাড়ির বাইরে ছুঁড়ে মারলেন তিনি। গড়গড়িয়ে উঠল রৌদ্র। আব্বু উপর ওতরোত হওয়ার ক্ষমতা থাকলেও সেই মানসিকতা নেই ওর। পারল না উদ্যত হতে, পিছিয়ে গেল হাত মুঠো করে। হুঙ্কার ছাড়লেন তয়েব কাবির, আজ থেকে এই বাড়ির দরজা পুরোপুরি বন্ধ তোমার জন্য। বেরিয়ে যা। এমন ছেলে কোনো প্রয়োজন নেই আমার। আজ থেকে আমার একটা ছেলে আর একটা মেয়ে, দুটো সন্তানের বাবা আমি। আমার আর কোনো সন্তান নেই, আর কোনো সন্তান ছিল এটা ভুলে যাব আমি।
আমার কাছে আজ থেকে মৃত তুমি। ক্ষোভের বশবর্তী হয়ে মুখ যা আসলো তাই বলে ফেলল তিনি। রৌদ্র নির্বাক। রুবিনা কাবির মুখে হাত রেখে চেঁচিয়ে উঠলেন, কি সব বলছেন আপনি? চুপ করো তুমি। আমাকে রুখাতে আসবে না আজ কেউ। যদি আসে তাহলে আরো কঠিন ডিসিশন নিতে বাধ্য হব আমি। আজ হয় এই বদমাইশটা ছেলে এই বাড়ি থেকে বেরোবে, নয়তো আমি। বলে গজগজ করে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলেন তিনি। আর কাউকে কিছু বলার সুযোগ দিলেন না। উনি রেগে আছেন। রাগ কমলে সবটা ভুলে যাবেন। তৌসির কাবির শান্ত মস্তিষ্কে ধীরে শ্বাস ফেললেন, বললেন, রৌদ্রিক ভেতরে এসো। রৌদ্র শুনল না, ঝরা কণ্ঠে বলল, সৌভিক, এই ডাস্টবিনটাকে ছুঁড়ে মার ওদের মুখে। ওরা থাকুক, ওদের ছেলের বউকে নিয়ে ছেলে নেই, আর থাকবেও না ও। চলে যা আয়। আজ থেকে আমি মৃত সবার কাছে। এইবারই ছোট ছেলে মৃত, এইবারই আবার ফিরবো না আমি। সৌভিকের মেঘাকে সোফায় শোয়ালো। রৌদ্রকে কেউ থামালো না, আর শুভ থামতে গেলেও বারণ করলেন তৌসির কাবির। এই মুহূর্তে বাপ ছেলে দুজনেই চটে গেছে। রৌদ্র আপাতত বাড়ির বাইরে থাকুক 2 দিন, মাথা ঠান্ডা হলে আবার ফিরে আসবে আপনা আপনি। এমনিতেও মাঝে মাঝে বেশি বাড়াবাড়ি করলে নিজে থেকেই বাড়িতে ফেরে না রৌদ্র। সৌভিকে অ্যাপার্টমেন্ট থাকে দিনের পর দিন। ছেলে যাওয়া মাত্রই রুবিনা কাবির মুখ চেপে কেঁদে উঠলেন। এই ছেলেটার কপালে কি আছে, কেন বুঝতে পারছে না ও? এখন না জানি নতুন কোনো বিপত্তি বাঁধালো। চেনা নেই জানা নেই এই মেয়েটাকে বিয়ে নামে কেন মোড়ে এনে দাঁড় করালো এই ছেলে। সোফার উপর মেঘলা নিস্পন্দন দেহখানা পড়ে আছে। কপালের কাছে রক্ত শুকিয়ে জমাট বেঁধেছে ইতিমধ্যে। আদ্র আর শুভ একে অপরের দিকে চাওয়াচাওয়ি করলো মলির মুখে। মেয়েটার উপর কেউ ধ্যান দিচ্ছে না। মেয়েটার মুখোশটি দেখে ভরকালো শাহিনা কাবির। গালে স্পষ্ট 5 আঙুলের দাগ, কপাল কেটে রক্ত জমাট বেঁধেছে। কে এই মেয়ে? তার কি পরিচয়? পরবর্তী গল্প পাওয়ার জন্য আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।